আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে। এবারের এসএসসি পরীক্ষায় তোমরা যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদের সবাইকে ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত পদার্থবিজ্ঞান একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস, মানবন্টন এবং এই দুটি বছর কিভাবে তোমরা পদার্থবিজ্ঞান পড়লে ভালো ফলাফল করতে পারবে সেই বিষয়ে কিছু শর্ট টেকনিক এবং দিক নির্দেশনা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এইচএসসিতে কিন্তু তোমরা সময় খুবই কম পাবে, সেই তুলনায় একটা বড় সিলেবাস তোমাদের সম্পন্ন করতে হবে। তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, সেখানে ছোট্ট একটি বই পড়েছো, প্রায় 25 মাস সময় পেয়েছো। সেই তুলনায় দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটি একাদশ এবং দ্বাদশ, সেখানে কিন্তু এর প্রায় 3 গুণ সিলেবাস তোমাদের সম্পন্ন করতে হবে মাত্র 22 মাস সময়ে। সুতরাং এত অল্প সময়ে এত বড় একটি সিলেবাস সম্পন্ন করা এটি তোমাদের সামনে একটি চ্যালেঞ্জ, এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সুচিন্তিত একটা পরিকল্পনা নিয়ে তোমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারো, তাহলে তোমাদের সাফল্য অনিবার্য। আজকে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়েই। আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, তোমরা নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। কেউ হয়তো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ বা হবে শিক্ষক। তোমাদের এই স্বপ্ন পূরণের পথে আমরা সবসময় পাশে আছি এবং থাকব। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে হয়তো অনেক বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তিকে পায়ে ঠেলে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মহাত্মা গান্ধী বলেছেন, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতন বসে থাকলে চলবে না। ঠিকই কথা যে আমাদের সামনে বাধা আসলে আমাদেরকে দমিত হওয়া যাবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো পাঠ্যপুস্তক পরিচিতি নিয়ে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ে বেশ কিছু স্বনামধন্য লেখকের বই বাজারে প্রচলিত রয়েছে। তার মধ্যে অনেকেই অনেক বই পড়ে, তোমরা যে কোনো একটা বই পড়তে পারো। তার মধ্যে আমার পছন্দের যে তালিকা রয়েছে, সেই তালিকার শীর্ষে যে বইগুলো রয়েছে, অর্থাৎ আমার পছন্দের কয়েকটি বই আমি এখানে লিখছি। তোমরা এই বইগুলো পড়তে পারো, অর্থাৎ এই বইগুলোর বাইরেও বাজারে আরও কিছু বই প্রচলিত আছে, তোমরা সেগুলো পড়তে পারো। আমরা বইগুলো এখানে দেখবো। এক নম্বর আমি লিখছি ডক্টর শাহজাহান তপন স্যারের বই, ডক্টর শাহজাহান তপন। 2 নম্বরে আমি লিখছি ডক্টর আমির হোসেন খান। 3 নম্বরে আমি লিখছি মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিক। 4 নম্বরে আমি লিখছি প্রফেসর A.T.M. শামসুর রহমান সেলু। এবং 5 নম্বরে আমি লিখছি ডক্টর রমা বিজয়। এই 5টি বই আমার খুবই পছন্দের, এবং এর বাইরে কিন্তু আরো ভালো ভালো অনেক বই রয়েছে বাজারে। তোমরা যে কোনো একটা বই পছন্দ করতে পারো, এবং 2টি বই পছন্দ করা অবশ্যই ভালো হবে, কারণ একটা বইয়ের সাথে একটা সহযোগী একটা বই থাকা ভালো। তাহলে যে কোনো একটা বিষয়ের বই এখান থেকে তোমরা বেছে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের সম্মানিত শ্রেণী শিক্ষকের মতামত নিয়ে বইটি আসলে বাছাই করলে ভালো হয়। তাহলে এবার আমরা পরবর্তী দিকে যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে আলোচ্য বিষয়টি রয়েছে আমাদের ক্লাসের আজকের, সেই দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে অধ্যায় পরিচিতি। আমরা যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটি পড়ব, সেই প্রথম পত্র বিষয়ে রয়েছে 10টি অধ্যায়, এবং এই অধ্যায়গুলো কি কি এবং কি বিষয়ে এই অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে কথা বলবো। প্রথমে 1 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটার নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়টিতে মূলত পরিমাপের মূলনীতি, পরিমাপের প্রয়োজনীয়তা, পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি, যান্ত্রিক ত্রুটি এবং সেগুলো সংশোধনের উপায়, মাত্রা, রাশি এবং একক, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হচ্ছে ভেক্টর।
তৃতীয় অধ্যায়ে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তাদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য, ভেক্টর যোগের বিভিন্ন সূত্রাবলী, তোমাদের ভেক্টর ক্যালকুলাস, অপারেটর, এবং ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আবার তিনটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট। এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন রকম গাণিতিক সমস্যা রয়েছে, নদী এবং নৌকা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে গতিবিদ্যা। এই অধ্যায়গুলো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। এই গতিবিদ্যা অধ্যায়ে আমরা এখানে রয়েছে আলোচ্য বিষয় রয়েছে বিভিন্ন প্রকার প্রসঙ্গ কাঠামো, স্থিতি এবং গতি, তারপর রয়েছে গতি আলোচনায় ক্যালকুলাসের ব্যবহার, এখানে রয়েছে পরন্ত বস্তু, রয়েছে প্রাস, এই সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। চতুর্থ আমাদের অধ্যায়টি রয়েছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা এটিও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে মূলত বল, নিউটনের গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, ক্ষেত্র, প্রাবল্য, জড়তার ভ্রামক, তারপরে রয়েছে টর্ক, কেন্দ্রমুখী বল, তারপর ঘর্ষণ এবং রাস্তার ব্যাংকিং, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি এবং কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে মূলত কাজ এবং শক্তি, তাদের সংজ্ঞা, তাদের প্রকারভেদ, তারপরে এখানে রয়েছে বিভিন্ন প্রকার গতি এবং ভরকেন্দ্র, শক্তি নিত্যতা সূত্র, এখানে আছে ইঞ্জিনের ক্ষমতা এবং ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবার আমরা আসছি ষষ্ঠ অধ্যায় নিয়ে। অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচ্য বিষয় রয়েছে। এখানে রয়েছে মহাকর্ষ এবং অভিকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র, রয়েছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র এবং মুক্তিবেগ, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবার আমরা আসবো অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম। অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম। এটিও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা, পদার্থের বন্ধন শক্তি, স্থিতিস্থাপকতা, তারপরে পীড়ন, বিকৃতি, হুকের সূত্র, প্রবাহী পদার্থ, সান্দ্রতা, পৃষ্ঠটান, এই সমস্ত স্টোকসের সূত্র, এই সমস্ত বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। এবার আমরা আসি অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতি, এটি হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়টিতে মূলত আলোচনা করা হয়েছে পর্যাবৃত্তিক গতি, তারপরে তোমার দোলনকাল, সরল দোলন গতি, তারপরে রয়েছে স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি, তারপর বিভিন্ন যান্ত্রিক শক্তি এবং সঞ্চিত শক্তি রাশিমালা, এই সমস্ত বিষয় নিয়ে অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্তিক গতি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে তরঙ্গ অধ্যায়। তরঙ্গ অধ্যায়ে আলোচনা হয়েছে তরঙ্গ, তরঙ্গের উৎপত্তি, তরঙ্গের মাধ্যমে শক্তির স্থানান্তর, এখানে রয়েছে শব্দ, এখানে বিট, ব্যতিচার, তরঙ্গের উপরিপাত নীতি, এখানে সুশ্রাব্য শব্দ এবং সঙ্গীতে পদার্থবিজ্ঞানের অবদান, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সর্বশেষ আমাদের যে অধ্যায়টি রয়েছে দশম অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্যাসের বিভিন্ন সূত্রাবলী, তারপর রয়েছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ, এখানে বায়ুর আর্দ্রতা অর্থাৎ হাইগ্রোমিটার যন্ত্র যার সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়, এখানে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ, এখানে আলোচনা করা হয়েছে গড় মুক্ত পথ এবং আর্দ্রতা ব্যবহার করে অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ব্যবহার করে কিভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস
বের করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 10টি অধ্যায় যে রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ে, সেই 10টি অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, অর্থাৎ এখানে কি কি বিষয় নিয়ে আসলে আমরা পড়ব সেই সমস্ত একটা সংক্ষিপ্ত দিক নির্দেশনা আশা করি তোমরা ইতিমধ্যে পেয়েছো। এবার আমরা পরবর্তী আলোচ্য বিষয় রয়েছে শিক্ষণফল। শিক্ষণফল বিষয়ে আমাদের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু উদাসীন থাকে, অর্থাৎ তারা আসলে জানে না শিক্ষণফলটা আসলে কি। পদার্থবিজ্ঞান একটা বিশাল এবং বিস্তৃত একটা বিষয়। সারা বিশ্বের পদার্থবিজ্ঞান তোমাকে পড়তে বলা হয়নি। এইচএসসি যে তোমাদের ক্লাসটি রয়েছে, সেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিছু নির্ধারিত বিষয় রয়েছে যেগুলো শিক্ষা বোর্ড তোমাদেরকে দিয়েছে পড়তে। সুতরাং এই নির্ধারিত যে টপিকসগুলো রয়েছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। এই টপিকসগুলো হচ্ছে শিক্ষণফল। এই শিক্ষণফলগুলো প্রত্যেকটি অধ্যায়তে রয়েছে। তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের পাঠ্য বইয়ে এই অধ্যায়ের শুরুতে অধ্যায়দের নাম আছে, নামের শেষে কিন্তু এখানে একটা কথা লেখা আছে যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখব। এটি হচ্ছে মূলত শিক্ষণফল। এই শিক্ষণফলগুলো কিন্তু বোর্ড কর্তৃক নির্ধারিত। তোমরা অনেকেই পদার্থবিজ্ঞান অনেক মোটা একটি বই দেখে অনেকে ভীত সন্তুষ্ট হয়ে যাও যে এত বড় একটি বই আমরা আসলে কিভাবে পড়বো। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আসলে এই যে পাঠ্যপুস্তক, এই যে শিক্ষণফলগুলো রয়েছে, এর বাইরেও কিছু বিষয় এখানে রয়েছে। কারণ এই সমস্ত বিষয় আলোচনা করতে গেলে আনুষঙ্গিক কিছু বিষয় এসে যায়, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যার ফলে বইগুলো একটু পৃষ্ঠা কিন্তু বেশি হয়েছে। দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের স্বাস্থ্য কিন্তু ক্রমে বেড়েই চলেছে। তাহলে এই বিভিন্ন প্রকাশনী বইগুলোতে এক্সট্রা কিছু আলোচনা থাকে। তুমি যদি শিক্ষণফল সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে এই এক্সট্রা বিষয়গুলোকে তুমি বাদ দিয়ে পড়তে পারো, কারণ এই বিষয়গুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। সুতরাং তুমি আশা করি শিক্ষণফল নিয়ে বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখবো যে আমাদের এই শিক্ষণফল আসলে কিভাবে কয়টি রয়েছে। আমরা দেখেছি যে প্রথম অধ্যায়ে রয়েছে 10টি শিক্ষণফল, দ্বিতীয় অধ্যায় রয়েছে 10টি, তৃতীয় অধ্যায় রয়েছে 6টি, চতুর্থ অধ্যায়ে রয়েছে 18টি, তারপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে 10টি, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে 11টি, সপ্তম অধ্যায়ে রয়েছে 10টি, অষ্টম অধ্যায়ে রয়েছে 9টি, তারপরে নবম অধ্যায়ে রয়েছে 13টি এবং সর্বশেষ দশম অধ্যায়ে রয়েছে মোট 8টি শিক্ষণফল। এভাবে সর্বমোট 105টি শিক্ষণফল রয়েছে। এই 105টি শিক্ষণফলের বাইরে কিন্তু কোনো পরীক্ষা কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষা আসবে না। সুতরাং তোমরা প্রত্যেকটি অধ্যায় পড়ার শুরুতে যদি শিক্ষণফলগুলো একবার দেখে নাও তাহলে তোমাদের অতিরিক্ত বিষয়গুলো পড়তে হবে না। আশা করি শিক্ষণফল সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এবার আমরা পরবর্তী ধাপে যাব। এখানে আমরা মান বন্টন দেখতে পাচ্ছি। মান বন্টন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের বিজ্ঞান শাখায় যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু 3টে ধাপে প্রশ্ন করা হয়। একটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন, একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং আরেকটি হচ্ছে ব্যবহারিক। এই 3টি ধাপে তোমাদেরকে পরীক্ষায় দিতে হবে। সুতরাং এই 3টি ধাপের মধ্যে প্রথমে আমি কথা বলবো সৃজনশীল নিয়ে। সৃজনশীল থেকে তোমাদের মোট 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই 8টি প্রশ্নের মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্নে থাকবে প্রতিটি প্রশ্নে 10 করে, মোট 50 মার্কের লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এবার দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্ন একটু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, সে কারণে আমি একটু বোর্ডের সাহায্য নিচ্ছি। এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ধরন রয়েছে, কিছু ধরন রয়েছে। 1 নম্বর ধরন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 25টি এবং এর আগে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলেছি। সৃজনশীল যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য তোমার সময় পাবে 2 ঘন্টা 35 মিনিট এবং সময় কিন্তু যথেষ্ট রয়েছে। তোমাদের শুরু থেকে যদি পরিকল্পিতভাবে পরীক্ষা দাও তাহলে এই সময়ের মধ্যেই তোমরা ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবার যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে তার মধ্যে জ্ঞানমূলক থাকবে হচ্ছে 40%, অর্থাৎ যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট কয়টি? মোট 25টি। তার মধ্যে জ্ঞানমূলক থাকবে 40%, অর্থাৎ আমাদের যদি 25টি প্রশ্ন তাহলে 40% করে এখানে দাঁড়ায় হচ্ছে মোট 10টি। 2 নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 30%। 30% করলে এখানে আমাদের প্রশ্ন দাঁড়ায় হচ্ছে 7টি।
3 নম্বরে আমাদের থাকবে হচ্ছে প্রয়োগমূলক। প্রয়োগমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 20%। 20% করলে আমাদের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 5টি। এবং সর্বশেষ যে ধাপটি সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় এখানে থাকবে 10%। সেই তুলনায় সেই হিসেবে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে 3টি। তাহলে এই মোট 25টি প্রশ্ন তোমাদের থাকবে। এই 25টি প্রশ্নের মধ্যে আমি যে 4টি স্টেপ নিয়ে কথা বললাম, এর মধ্যে প্রথম 2টি স্টেপে অর্থাৎ জ্ঞানমূলক এবং প্রয়োগমূলকে যে 17টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই 17টি প্রশ্ন তুমি পাঠ্য বই থেকে সরাসরি কমন পাবে। অর্থাৎ আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করলাম, যে কোনো একটা বই তুমি বেছে নিবে এবং সেই বইটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন তুমি যদি ভালো করে পড়ো এবং পেন্সিল দিয়ে সেগুলো আন্ডারলাইন করো, এভাবে যদি পড়ো, তাহলে 17টি প্রশ্ন তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে, একদম শিওর। তাহলে এবং বাকি যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ বাকি যে 8টি প্রশ্ন রয়েছে, সেই 8টি প্রশ্নের জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের কাছে 2টি রাইটারের বই থাকে, সেহেতু আমরা যে প্রশ্নটা যে বইতে ভালো পাই সেখান থেকে সেটা পড়ে ফেলি। এভাবে যদি আমরা 2টি বছর অতিক্রম করি, দেখা যায় যে আমাদের বইয়ের বিভিন্ন অংশগুলো কিন্তু মানে না পড়াই থেকে যাচ্ছে। যার ফলে আমরা দেখতে পাই যে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অনেকে কিন্তু মানে বহু নির্বাচনী পরীক্ষা অনেকে খারাপ করছে। এটাই হচ্ছে মূল কারণ। আমাদেরকে কোনো বিষয় বাদ রাখা যাবে না, অর্থাৎ যে কোনো একটি বই বেছে নিয়ে আমি আবারও বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে। তারপরে তোমরা কিন্তু এই 17টি প্রশ্ন এখান থেকে কমন পাবে এবং বাকি যে 8টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটির জন্য তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের স্বনামধন্য বিভিন্ন কলেজের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করতে হবে। তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে সমাধান করতে হবে। এই সমস্ত বিষয়ে যদি প্রস্তুতি গ্রহণ করো, তাহলে আশা করি তোমাদের এই 8টি প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এবার আমরা আসি ব্যবহারিক নিয়ে। ব্যবহারিক পরীক্ষায় এখানে থাকবে মোট 25 নম্বর। আমরা এখানে একটা তালিকা দিয়েছি। প্রথম অধ্যায়ে তোমাদের যে মোট ব্যবহারিক রয়েছে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি ব্যবহারিক, চতুর্থ অধ্যায় থেকে 1টি, পঞ্চম অধ্যায় থেকে 1টি, সপ্তম অধ্যায়ে রয়েছে 1টি, অষ্টম অধ্যায়ে রয়েছে 2টি, নবম অধ্যায়ে রয়েছে 1টি এবং দশম অধ্যায়ে 2টি। মোট 10টি ব্যবহারিক তোমাদেরকে করতে হবে। এই 10টি ব্যবহারিক করলে তোমরা কিন্তু ব্যবহারিক পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন তোমরা, অর্থাৎ যে কোনো একটা পরীক্ষণ তোমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে মানবন্টনটি রয়েছে, একটি পরীক্ষণ যে থাকবে সেই পরীক্ষণে থাকবে হচ্ছে 17 নম্বর। এই 17 নম্বরের মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে। এই 17-এর মধ্যে মূল তত্ত্ব এখানে থাকবে 3 নম্বর, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপাত্ত সেখানে থাকবে 5 নম্বর, হিসাব এবং বিশ্লেষণ সেখানে থাকবে 4 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল এখানে থাকবে হচ্ছে 5 নম্বর। তারপর রয়েছে এই মোট 17 নম্বর। তারপরে মৌখিক অভিক্ষা এখানে রয়েছে 5 নম্বর এবং নোটবুক এখানে রয়েছে 3 নম্বর। এই যে মৌখিক অভিক্ষার কথা আমি বললাম, এখানে আমাদের 10টি ব্যবহারিক রয়েছে। এই 10টি ব্যবহারিকের তোমরা যখন শিখবে, এই ব্যবহারিক রিলেটেড যে প্রশ্নগুলো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ ব্যবহারিক বই যদি খোলো, তুমি দেখতে পাবে যে প্রতিটি পরীক্ষণের শেষে ব্যবহারিকের জন্য একটা অংশ রয়েছে, সেখানে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে। তোমরা যদি এগুলো ভালো করে পড়ো, আশা করি তোমরা মৌখিক অভিক্ষায় তোমরা পাস পেয়ে যাবে। এবার রয়েছে যে নোটবুক। এই নোটবুকে রয়েছে 3 নম্বর। তোমরা প্রতিটি ব্যবহারিক যখন ক্লাসে বা ল্যাবে যখন সম্পন্ন করার পরে যেটা সম্পন্ন করবে সেটার নোটবুক কিন্তু তখনই তৈরি করে ফেলবে। এভাবে খুবই যত্ন করে যদি নোটবুক তৈরি করো এবং খুবই সুন্দর করে ছবি আঁকো এবং নিট অ্যান্ড ক্লিন করে যদি ব্যবহারিক খাতাটি তোমরা তৈরি করতে পারো, ইনশাআল্লাহ এখানে তোমরা 3 নম্বর পাবে। তাহলে আশা করি এইভাবে যদি প্রস্তুতি নিতে পারো, তাহলে ব্যবহারিক পরীক্ষা তোমরা 25 পেয়ে যাবে আশা করছি। তাহলে ব্যবহারিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী ধাপের দিকে আসবো। আশা করি প্রতিটি বিষয়ে তোমাদের কাছে পরিষ্কারভাবে হচ্ছে। এবার আমরা পরবর্তী যে ধাপে রয়েছে সেটা বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। এই বিষয়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতক্ষণ যে আমি সিলেবাস নিয়ে কথা বললাম, আসলে সৃজনশীল প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্ন থাকে, কয়টি থাকে, এগুলো আমরা আলোচনা করলাম। এখন যদি আমরা যে কোনো একটা বোর্ড নিয়ে আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ একটা বোর্ডে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমরা এখানে ঢাকা বোর্ড 2019 সালের
একটা প্রশ্নের একটা পরিসংখ্যান আমি এখানে লিখেছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে এখানে 2টি প্রশ্ন এসেছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এসেছে। দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, তৃতীয় অধ্যায় থেকে 4টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 2টি, সপ্তম অধ্যায় থেকে 2টি, অষ্টম অধ্যায় থেকে 3টি, নবম অধ্যায় থেকে 3টি এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন এবারে পরীক্ষায় কিন্তু এসেছে। তোমরা এখানে পরিসংখ্যান দেখতে পাচ্ছ। সুতরাং প্রতিটি অধ্যায় কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। এবার আমরা সৃজনশীলের বিষয়ে একটু কথা বলি। যে প্রথমে বহু নির্বাচন আমরা বললাম, এবার সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 1 এই অধ্যায়টি মূলত একটা বেসিক অধ্যায়। এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে না। এখান থেকে মাঝে মধ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে, এছাড়া কিন্তু এমসিকিউ কিন্তু অবশ্যই আসে। সুতরাং এবার দেখতে পাচ্ছি যে 2019 সালে ঢাকা বোর্ডে প্রথম অধ্যায় থেকে যে আমাদের বহু নির্বাচন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এখানে এসেছে 1 নম্বরে, এবং আমরা সৃজনশীল প্রশ্নের যে একটা পরিসংখ্যান দিয়েছি তার মধ্যে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবো সবচেয়ে বেশি প্রশ্ন এবার আসছে কিন্তু অধ্যায় 5 থেকে 14 নম্বরের প্রশ্ন এসেছে। দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় থেকে 7 নম্বরে, তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরে, চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরে এবং পঞ্চম অধ্যায় থেকে 14 নম্বরের প্রশ্ন এসেছে। এবং এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রশ্ন এবারে পরীক্ষায় আসেনি। সুতরাং ষষ্ঠ অধ্যায় কিন্তু 2021 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। সুতরাং এই অধ্যায়টার প্রতি তোমাদেরকে খুব জোর দিতে হবে। সপ্তম অধ্যায় থেকে 11 মার্কের প্রশ্ন, অষ্টম অধ্যায় থেকে 7 নম্বরের, নবম অধ্যায় থেকে 12 নম্বরের এবং দশম অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন, এই মোট কিন্তু 80 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 8টি প্রশ্ন পরীক্ষায় এসেছে। তোমাদের কিন্তু এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমি সর্বশেষ যে ক্লাসের পদার্থবিজ্ঞান প্রথম পত্রর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা একটু দেখবো যে কিভাবে আসলে শর্ট টেকনিক, আমি ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে কিভাবে আসলে অধ্যয়ন করলে বা কিভাবে পড়লে কি কি শর্ট টেকনিক অবলম্বন করলে আমরা মোটামুটি ভালো একটা মোটামুটি অল্প পড়ে আমরা ভালো একটা ফলাফল করতে পারবো। সেক্ষেত্রে 2, 3, 7, 9, 10, দেখো 2, 3, 7, 9, 10 এই যে 5টি অধ্যায় রয়েছে, এই 5টি অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো থাকবে, 2 নম্বর অধ্যায় থেকে ভেক্টর অধ্যায় ছিল, 3 নম্বর ছিল গতিবিদ্যা, 7 নম্বর ছিল পদার্থের গাঠনিক ধর্ম, 9 নম্বরে ছিল তরঙ্গ এবং 10 নম্বরে ছিল আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই 5টি অধ্যায় সবগুলো অধ্যায়ের মধ্যে তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 5টি অধ্যায় থেকে প্রতি বছরই একটা করে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। সুতরাং তোমরা ধরে নিতে পারো যে এই 5টি অধ্যায় যদি তোমরা কেউ ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু 5 সেট সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। কিন্তু সেই সাথে আরেকটা শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে যে তোমরা এই 5টি অধ্যায় বাদে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় থেকে তোমরা কিন্তু অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়তেই হবে। অর্থাৎ তুমি সৃজনশীলের জন্য তুমি বেছে নাও এই 5টি অধ্যায়, কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তুমি বাদ দিতে পারবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাকে সবগুলো অধ্যায়ই পড়তে হবে। মানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে, এবং সেই সাথে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত অধ্যায় তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে তুমি এখানে এই 5টি অধ্যায় পড়লে কিন্তু তুমি মোটামুটি 5টি জ্ঞানমূলক 5টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে। এখন ধরো এমন হতে পারে যে এই 5টি অধ্যায় ভালোভাবে পড়লে 5টি প্রশ্ন তো অবশ্যই আসবে, এ ব্যাপারে নিশ্চিত থাকো। বোর্ডের যে রুলস অনুযায়ী আমরা বিগত বছরের পরিসংখ্যান এবং বোর্ডের যে রুলস আমরা দেখছি সেখানে দেখবে প্রতি বছরই কিন্তু এখান থেকে 5টি প্রশ্ন এসেছে। কিন্তু যদি এমন হতে পারে যে একটা প্রশ্ন এমন হলো যে প্রশ্ন এসেছে কিন্তু তুমি পারছো না, বা প্রশ্নটি একটু জটিল প্রকৃতির হয়েছে, তুমি আনসার করতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে এই রিস্ক যাতে নিতে না হয় সেজন্য তুমি আরো 2টি বা 3টি অধ্যায় অতিরিক্ত হিসাবে তুমি পড়বে। তাহলে ইনশাআল্লাহ আশা করি যে তুমি খুব সহজেই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা এই ক্লাসের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে এখানে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি। এখন আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই এই দ্বিতীয় পত্রে কি কি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা অধ্যায়ে তাপীয় ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা এবং এন্ট্রপি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ অধ্যায়ে মূলত চার্জ, কুলম্বের সূত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখা, ধারক, গাউসের সূত্র, কুলম্বের সূত্র এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তৃতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে চলতড়িৎ। দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি অধ্যায়কে বলা হয় বিদ্যুতের অধ্যায়। তো চলতড়িৎ অধ্যায় থেকে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন রোদের উপর তাপমাত্রার প্রভাব, জুলের তাপীয় ক্রিয়া, ওহমের সূত্র, তড়িৎ বর্তনীর সমবায়, কিরশফের সূত্র, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেটি হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। এই অধ্যায়টিতে মূলত চৌম্বক ক্ষেত্র, বিয়ট-স্যাভার্টের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, লরেন্জ বল, হল ক্রিয়া, পৃথিবীর চৌম্বকত্ব, চৌম্বক ডোমেইন এবং হিস্টোরিসিস ও হিস্টোরিসিস লুপ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে তাড়িত চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই অধ্যায় থেকে তাড়িত চৌম্বক আবেশ, আবিষ্ট তড়িৎচালক শক্তি, ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র, লেন্জের সূত্র, স্বকীয় এবং পারস্পরিক আবেশ, স্বকীয় এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক, দিক পরিবর্তী প্রবাহ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ এবং সপ্তম এই অধ্যায় দুটিকে বলা হয় আলোর অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে মূলত আলোর প্রতিফলন, প্রতিসরণ, ফার্মাটের নীতি, প্রিজমে আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ, লেন্সের ক্রিয়া এবং বিভিন্ন প্রকার দৃষ্টি সহায়ক যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায়টিতে তাড়িত চৌম্বক তরঙ্গ ও বর্ণালী, হাইগেন্সের নীতি, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায় থেকে মূলত জড় এবং অজড় কাঠামো, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, এই আপেক্ষিক তত্ত্বের মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন নীতি, দৈর্ঘ্য সংকোচন নীতি এবং ভর বৃদ্ধি নীতি। এছাড়া আরো আলোচ্য বিষয়গুলি রয়েছে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc², তারপর ফটোতড়িৎ ক্রিয়া, দা ব্রগলি তরঙ্গ, কোয়ান্টাম ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই সমস্ত বিষয় নিয়ে অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়টিও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টিতে মূলত পরমাণুর গঠন, পরমাণু সম্পর্কে বিভিন্ন মডেল, যেমন রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এই সমস্ত বিষয় নিয়ে এবং সেই সাথে শক্তি স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলোর বিভিন্ন শক্তি স্তর অবস্থান করে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দশম যে অধ্যায়টি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টিতে মূলত ব্যান্ড তত্ত্ব এবং অর্ধপরিবাহী, অপরিবাহী এবং কুপরিবাহী, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী, তারপর ট্রানজিস্টর, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং সংখ্যা পদ্ধতি ও লজিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ যে অধ্যায় সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই অধ্যায় থেকে মূলত মহাবিশ্বের সৃষ্টি রহস্য, মহাবিশ্বের মূল বস্তু ও ঘটনা, পদার্থবিজ্ঞানের আলোকে মহাবিশ্বের ভবিষ্যৎ বর্ণনা, মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের মূলনীতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে আসলে এই 11টি অধ্যায় নিয়ে অধ্যায় থেকে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। অর্থাৎ 11টি অধ্যায়ের মূল বিষয়গুলো আশা করি তোমরা একটা ধারণা লাভ করতে পেরেছো। এবার আমরা আসবো যে এই শর্ট টেকনিক নিয়ে। আমি প্রথম পত্রের ক্লাসে বলেছিলাম যে শর্ট টেকনিক অর্থাৎ কিভাবে পড়লে বা কিভাবে শর্টকাটে পড়লে তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই বিষয়ে আমি একটু কথা বলবো। তাপগতিবিদ্যা অধ্যায় থেকে একটি প্রশ্ন প্রতিবারই বোর্ড পরীক্ষায় আসে, স্থির তড়িৎ থেকে একটি, চলতড়িৎ থেকে একটি। অর্থাৎ এই তিনটি অধ্যায় থেকে প্রত্যেক বছর কিন্তু বোর্ড পরীক্ষায় একটি করে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে। এবার 4 এবং 5 অধ্যায় অর্থাৎ একে বলা হয় হচ্ছে চুম্বকের যে দুটি অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে একটি প্রশ্ন অর্থাৎ দুটি অধ্যায় সম্মিলিতভাবে একটি প্রশ্ন পরীক্ষায় আসে। 6 এবং 7 অর্থাৎ আলোর যে দুটি অধ্যায়, সেই দুটি অধ্যায় থেকে একটি, কখনো বা দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এক অথবা দুটি। তো বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসে এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ 8, 9, 10 এবং 11, এই 4টি অধ্যায় থেকে দুটি অথবা 3টি প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তাহলে যদি তুমি প্রথম 3টি অধ্যায় এবং সেই সাথে 1 থেকে 7 পর্যন্ত অধ্যায় তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু এখানে 3টি এবং এখানে 2টি, ন্যূনতম তুমি 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে, কখনো 6টিও পেয়ে যেতে পারো।
সুতরাং কিভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করবে তার সে বিষয়ে একটা দিক নির্দেশনা দিলাম। এখন তুমি চিন্তা ভাবনা করে এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারো। তবে আমি প্রথম পত্রের সময় যে কথাটি বলেছিলাম যে এই অধ্যায়গুলো তুমি বেছে পড়তে পারো, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটি হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউর জন্য কিন্তু একদম পুরো বইটাই তোমাকে ভালোভাবে পড়তে হবে, এবং সৃজনশীলের জন্য তুমি কেবলমাত্র অধ্যায়গুলো বেছে নিতে পারো। আশা করি এই শর্ট টেকনিক সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা আসছি শিক্ষণফল নিয়ে। শিক্ষণফল সম্পর্কে আমি পরিচিতি প্রথম অধ্যায়ে বলেছি। এখন দেখো, প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখানে রয়েছে 11টি শিক্ষণফল, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে 16টি, তৃতীয় অধ্যায়ে রয়েছে 7টি, চতুর্থ অধ্যায়ে রয়েছে 14টি, পঞ্চম অধ্যায়ে রয়েছে 9টি, ষষ্ঠ অধ্যায় রয়েছে 7টি, সপ্তম অধ্যায়ে রয়েছে 9টি, অষ্টম অধ্যায়ে রয়েছে 15টি, নবম অধ্যায়ে রয়েছে 7টি, দশম অধ্যায়ে রয়েছে 12টি এবং 11তম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়টি সেখানে রয়েছে 4টি। এই মোট 111টি শিক্ষণফল রয়েছে। এই শিক্ষণফলের বাইরে কিন্তু কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসবে না। সুতরাং তোমরা পড়ার আগে অবশ্যই শিক্ষণফলগুলো একবার দেখে নিবে, তাহলে তোমাদের অতিরিক্ত পড়ার চাপ থেকে তোমরা বাঁচতে পারবে। এবার আমরা আসবো ব্যবহারিক বিষয় নিয়ে। ব্যবহারিক মান বন্টন সম্পর্কে আমি আগে বলেছি, দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এই নিয়মটি একই থাকবে। সুতরাং এখানে আমরা শুধু দেখবো যে কয়টি ব্যবহারিক তোমাদেরকে পড়তে হবে। তৃতীয় অধ্যায় থেকে রয়েছে 3টি ব্যবহারিক, ষষ্ঠ অধ্যায় থেকে 2টি এবং দশম অধ্যায় থেকে 2টি, মোট 7টি ব্যবহারিক রয়েছে। তার মধ্যে দশম অধ্যায়ে যে 2টি ব্যবহারিক রয়েছে তার শেষেরটি অর্থাৎ 2 নম্বরটির মধ্যে আবার 3টি ভাগ রয়েছে। অর্থাৎ এখানে 3টি গেট অর্থাৎ অর গেট, নট গেট এবং অ্যান্ড গেট অর্থাৎ 3টি মৌলিক গেট সম্পর্কে 3টি পৃথক ভাবে ভাগ করা হয়েছে। সেই হিসেবে মোট ব্যবহারিকের সংখ্যা দাঁড়ায় 9টি। এই 9টি পরীক্ষণ তোমরা ভালোভাবে পরীক্ষাগারে যদি শিখো তাহলে বোর্ড পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এবার আমরা আসবো যে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ নিয়ে একটু কথা বলবো, তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা হবে যে আসলে কিভাবে কোন বোর্ড থেকে বা কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে সে সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে দেখো, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটি আমরা এখানে বিশ্লেষণ করেছি, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তাহলে দেখো যে প্রথম অধ্যায় থেকে এসেছে 2টি এমসিকিউ, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 3টি, চতুর্থ অধ্যায় থেকে 2টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 2টি, অষ্টম অধ্যায় থেকে 2টি, নবম অধ্যায় থেকে 3টি, দশম অধ্যায় থেকে 2টি এবং সর্বশেষ অর্থাৎ 11তম অধ্যায় থেকে 1টি প্রশ্ন 2019 সালে ঢাকা বোর্ডে এসেছে। তাহলে তোমরা একটা রূপরেখা সম্পর্কে ধারণা পেলে। এবার আমরা সৃজনশীল নিয়ে একটু দেখবো যে সৃজনশীল আসলে বোর্ডে কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন এসেছে। দেখো, প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন এসেছে, দ্বিতীয় অধ্যায় থেকে 13 নম্বরের প্রশ্ন এসেছে, তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের, চতুর্থ অধ্যায় থেকে 7 নম্বরের, পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসেনি অর্থাৎ ঢাকা বোর্ড 2019 সালে আসেনি। ষষ্ঠ অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 10 নম্বরের, অষ্টম অধ্যায় থেকে 11 নম্বরের, নবম অধ্যায় থেকে 7 নম্বরের, দশম অধ্যায় থেকে কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসেনি এবং সেই সাথে 11তম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন ঢাকা বোর্ড 2019 সালের পরীক্ষায় এসেছে। তাহলে তোমরা একটা সামগ্রিক ধারণা পেলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষা আসেনি। তার মানে 2021 সালের যে পরীক্ষার্থী রয়েছে তোমরা মনে রাখবে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে। সুতরাং এই অধ্যায়টি খুবই গুরুত্ব সহকারে পড়া উচিত বলে আমি মনে করছি। তাহলে আমরা ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই ক্লাস তোমাদের যে স্বপ্ন পূরণে কিছুটা হলেও অবদান রাখবে বলে আমি মনে করছি। তোমরা যদি এখন থেকে একটা সুচিন্তিত পরিকল্পনা নিয়ে সামনে দিকে এগিয়ে যাও, তোমাদের সাফল্য অনিবার্য। তোমাদের স্বপ্ন, সবার স্বপ্ন পূরণ হোক। মহান স্রষ্টার দরবারে এই প্রার্থনা রেখে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।